শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আমাদের ডিজিজ পড়াশোনা করব। আমাদের অ্যাডাল্ট মেডিকেল সার্জিক্যাল নার্সিং এর আমাদের মেডিসিন পার্ট, অর্থাৎ আমরা ডিজিজ নিয়ে একটু পড়াশোনা করতেছি, তারপর সার্জারির কিছু অংশ নিয়ে আমরা পড়াশোনা করব। তো আমাদের এখানে ডিজিজ রিলেটেড বেসিক কোশ্চেন গুলো আছে। তার ভিতরে আমাদের সবচেয়ে, তোমাদের জানো, সেটা হচ্ছে এরপরে যে ইউনিটটা আছে সেটা হচ্ছে আমাদের ডায়রিয়া ম্যালেরিয়া থেকে শুরু। তো আমাদের গুরুত্বপূর্ণ, এবার আমরা ধরতেছি যে ডায়রিয়া থেকে কোশ্চেন আসবে, কারণ এবার পরীক্ষায় ডায়রিয়া থেকে কোশ্চেন আসে নাই। তো তোমাদের জন্য ডায়রিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা কোনো কোশ্চেন থাকবেই। তো আমরা সবাই সবকিছু জানি, যে অর্থাৎ এখানে টাইম পিরিয়ডের যে ডায়রিয়া কি, আমাদের লুজ মোশন, এটা হচ্ছে ডায়রিয়া। আর ডিহাইড্রেশন দুইটা আলাদা, ডায়রিয়া এবং ডিহাইড্রেশন দুইটা বিষয় কিন্তু আলাদা। সেই বিষয়গুলো তোমরা একটু খেয়াল করবে, ডায়রিয়া কখন হচ্ছে, ডিহাইড্রেশন কখন হচ্ছে। ঠিক আছে, তো এখন আরেকটা একবার কোশ্চেন হয়েছিল, হোয়াট দ্য অ্যাকুট এখন ক্রনিক ডায়রিয়া। যদি 2 সপ্তাহের কম হয় তাহলে সেটাকে অ্যাকুট ডায়রিয়া বলা হয়, যদি 2 সপ্তাহের বেশি হয় সেটা হচ্ছে ক্রনিক ডায়রিয়া। ঠিক আছে, অ্যাকুইট এবং ক্রনিক টু টাইপ ডায়রিয়া মেইনলি, এভাবে টু টাইপ। তো এভাবে একবার বেস্ট অ্যান্সার হয়েছিল 2018-19 সালের দিকে। এখান থেকে একটা কোশ্চেন হয়েছিল যেটা, যে ডায়রিয়া, অ্যাকুট ডায়রিয়া কত সপ্তাহ পর্যন্ত দীর্ঘস্থায়ী হতে পারে, অর্থাৎ 2 সপ্তাহের কম, এটা অ্যাকুট ডায়রিয়া। তবে ডায়রিয়ার কারণ কি, ডায়রিয়ার বিভিন্ন কারণ থাকতে পারে, ব্যাকটেরিয়া, তারপরে তোমার ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া এবং হেলমিনথিস, কৃমির কারণেও ডায়রিয়া হয়ে থাকে। তো সবচেয়ে মোস্ট কমন হচ্ছে ভাইরাস এবং ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যেটা হয়, আমাদের খাবারের সঙ্গে বেশিরভাগ, আমাদের খাবারের সঙ্গে বিষক্রিয়া করে আমাদের ডায়রিয়া তৈরি করে। আর অপরদিকে বাচ্চাদের জন্য ভাইরাল অ্যাটাকে সেটা হচ্ছে তোমার ডায়রিয়া হয়। তো মোস্ট কমন যে ইন চিলড্রেন সেটা ব্যাকটেরিয়া হচ্ছে রোটা ভাইরাস ডায়রিয়া। ঠিক আছে, এটা তোমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেন, অনেকবার পরীক্ষা আছে, রিপিটেড নিউনেটালে এবং পাশাপাশি আমাদের মেডিসিনের সাবজেক্টে এই কথাটা আসছিল। মোস্ট কমন নিউনেটাল ডায়রিয়ার জন্য কোনটা কমন, বা মোস্ট কমন চিলড্রেনের জন্য এইভাবে কথা আছে, এটা হচ্ছে রোটা ভাইরাস ডায়রিয়া। তো রোটা ভাইরাস ডায়রিয়া এটা হচ্ছে ড্রপলেট প্রিকুশন। ঠিক আছে, এটা হচ্ছে ড্রপলেট, তোমার সোয়েল বোন্ড, এটা মাটির মাধ্যমে ছড়ায়, এটা হচ্ছে রোটা ভাইরাস ডায়রিয়া। আর যে ব্যাকটেরিয়া হয় সবচেয়ে মোস্ট কমন হচ্ছে তোমার ইকোলাই এবং ভিব্রিও কলেরা, এটা হচ্ছে মোস্ট, এই দুটা ব্যাকটেরিয়ার জন্য কমন। সুতরাং তোমাদের বেস্ট চয়েসের জন্য এই তিনটা বিষয় গুরুত্বপূর্ণ। অপরদিকে প্রোটোজোয়া এবং হেলমিনথিসিস যেগুলো হয় সেগুলো আহ, কম। আমরা ডায়রিয়ার সঙ্গে সঙ্গে অনেক সময় ডায়াগনোসিসে তোমরা এজিই দেখবা, সেটা হচ্ছে প্রোটোজোয়াল মানে জিআরডিএসিস। এজিই গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল রিফ্লেক্স এর কারণে এগুলো হয়ে থাকে। তো এইখানে হচ্ছে তোমার জ্যামোবিয়া হিস্টোলাইটিকা, তারপরে জিআরডিয়া, এই সব কারণে বেশি হয়ে থাকে। তো আমাদের এটা কজটা মেইন পড়ার দরকার। ব্যাকটেরিয়া, ভিব্রিও কলেরা, এছাড়া অন্যান্য সালমোনিলা দ্বারাও হয়ে থাকে, সালমোনিলা, সিজেলা, এগুলো দ্বারাও ব্যাকটেরিয়া হয়ে থাকে। তো ট্রু ফলস এটা আসছিল, অপশন গুলো সেখানে ছিল সালমোনিলা, সিজেলা, ভিব্রিও কলেরা কজেজ অফ ব্যাকটেরিয়াল ডায়রিয়া, এই তিনটা অপশন ছিল, ভিব্রিও কলেরা, সালমোনেলা, সিজেলা, এইগুলো অপশন ছিল। সুতরাং তোমরা এই অপশনটুকু একটু ভালো করে পড়বে। আর ভাইরাসের দিকে দেখো, রোটা ভাইরাস মোস্ট কমন, এছাড়া অন্যান্য ভাইরাস গুলো দ্বারা হয়ে থাকে। তো সুতরাং তোমাদের দুইটা কলাম বেশি পড়া দরকার। আর ডায়রিয়ার ম্যানেজমেন্ট, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডিহাইড্রেশন। ডায়রিয়া হলে কি হয়, পানি লস হয়ে যায়, পানির ডিহাইড্রেশন হয়। তো ডিহাইড্রেশনের অ্যাপিয়ারেন্স অনেকবার পরীক্ষায় আসে, বেস্ট আকারে আসে, ট্রু ফলস আকারে আসে। তোমাদের সবচেয়ে বেশি পড়ার হচ্ছে এটা নো এবং সিভিয়ার, এই দুটা নিয়ে তোমাদের কনফিউশন থাকে। সিমটম অফ সিভিয়ার ডিহাইড্রেশন, এইটা নিয়ে পরীক্ষা আছে, সিমটম সিভিয়ার ডিহাইড্রেশন। তারপরে আরেকটা তোমার আছে, তোমার সানকেন ডিহাইড্রেশন। সাম ডিহাইড্রেশনে কি কি থাকবে, সানকেন চোখ বসানো থাকবে। ঠিক আছে, চোখ বসে যাবে, কোটরের ভিতর ঢুকে যাবে, এটা হচ্ছে সাম ডিহাইড্রেশনের সাইন সিমটম অফ সাম ডিহাইড্রেশন, সাইন সিমটম অফ সিভিয়ার ডিহাইড্রেশন। এই কথাগুলো তোমাদের একটা চার্ট আকারে পড়তে হবে। তো সেখানে দেখো, দেখো আমরা যদি ডিহাইড্রেশন, নো ডিহাইড্রেশন কি থাকবে, এই কলামটা তোমরা বাদ দাও, এটা এটা তোমার মনে করো এটা আলাদা বিষয়। এটার তিনটা অ্যাপিয়ারেন্স কি কি আছে সেই কথাটা তোমরা বাদ রাখো। তো তোমরা বেশি খেয়াল করবে, দেখো নো হাইড্রেশনের, ডিহাইড্রেশনে কি থাকবে, ডায়রিয়া আছে কিন্তু ডিহাইড্রেশন নাই। কারণটা হচ্ছে ডায়রিয়া হবে কিন্তু সেখানে ডিহাইড্রেশন নাই। তো ডিহাইড্রেশনের ক্ষেত্রে কি হবে, ওয়েল অ্যালার্ট থাকবে, নর্মাল থাকবে, তারপর চোখের কি হবে, চোখ হবে কি নর্মাল থাকবে।
তারপরে চোখে টিয়ার কি থাকবে, চোখে প্রেজেন্ট থাকবে। তারপরে মাউথ এবং ট্রাং, জিহ্বা থাকবে কি হবে, ময়েস্ট, ভিজা থাকবে। সে কিন্তু ডায়রিয়া আছে, তার লুজ মোশন হচ্ছে, কিন্তু তাকে আমরা যখন অনেক সময় দেখবা রোগীকে কখনো কোনোটাকে 1 লিটার স্যালাইন দেওয়া হয়, কোনো রোগীকে আবার 5 লিটার স্যালাইন দেওয়া হয়। তো কারণ হচ্ছে এখানে যে তার ডিহাইড্রেশন কতটুকু আছে সেগুলো দেখে এগুলো নির্ণয় করা হয়। তারপর ড্রিঙ্ক কি, নর্মালি দেখা যাচ্ছে পানি জিজ্ঞেস করলে কি হয় যে সে নর্মালি খাবার দাবার করতে পারছে কিন্তু তার ডায়রিয়া আছে। স্কিন পিস গোজ ব্যাক কুইকলি, চামড়া ধরে, পেটের চামড়া ধরে যদি তুমি যদি টান দাও, বিশেষ করে বাচ্চাদের দেখা হয়, তাহলে এটা কুইকলি আবার দ্রুত সেটা সমান হয়ে যাবে। ডিসাইড পেশেন্ট কি হবে, এটাকে পেশেন্ট আমরা কি করব, এই পেশেন্টের কোনো ডিহাইড্রেশন নাই। তো অপরদিকে কি হবে, যদি সাম ডিহাইড্রেশন থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমরা দেখবা পেশেন্ট কি থাকবে, ইরিটেবল, মানে তাকে আমি যে কথা বলতেছি সে ঠিক মতো রিসপন্স, মানে ও ভালোভাবে রিসপন্স করতেছে না, কোঅর্ডিনেশন করতেছে না। ঠিক আছে, তারপর চোখ দিব, চোখ কি একটু বসানো থাকবে, চোখ যদি দেখি, আই যদি দেখি, তাহলে চোখ একটু বসানো থাকবে। টিয়ার, চোখে কোনো টিয়ার থাকবে না, অ্যাবসেন্ট। তারপরে তোমার হচ্ছে মুখ, জিহ্বা যদি দেখি তাহলে ড্রাই থাকবে। তারপর ড্রিঙ্কিং, একটু একটু খাইতে পারবে আবার খাইতে পারবে না, এমনটি হবে। ঠিক আছে, গোস ব্যাক স্লোলি, তার যদি স্কিন পিন্স ধরি, পেটের চামড়া ধরে আমরা টান দিই, তাহলে স্লোলি সেটা চলে যাবে। তো এটাকে বলা হচ্ছে সাম ডিহাইড্রেশন। আবার আমরা যখন সিভিয়ার ডিহাইড্রেশন একটা পড়বো, তখন হচ্ছে লেথার্জি। ঠিক আছে, লেথার্জি থাকবে পেশেন্ট, পেশেন্টকে তো অ্যালার্টই হবে না, ও ডাকলেও ধীরে ধীরে সাড়া দেবে। চোখ যদি আমরা তাকে দেখি কোটরের ভিতরে একবারে বেশি বসানো থাকবে, সানকেন, ভেরি সানকেন। ঠিক আছে, তার প্রেজেন্ট কি থাকবে, চোখে যদি দেখি টিয়ার কি থাকবে, সেটা চোখের টিয়ার একবারে অ্যাবসেন্ট থাকবে। ঠিক আছে, মুখ যদি দেখি, জিহ্বা বা মুখ যদি দেখি, তাহলে আমরা কোনো তার ভিজার কোনো চিহ্ন পাবো না, ভেরি ড্রাই। ঠিক আছে, ড্রিঙ্কিং পোরলি, নট এবল টু ড্রিঙ্ক, অর্থাৎ সে খাইতেই পারবে না, খুব দ্রুত, হয়তো মুখে অল্প পরিমাণ খাচ্ছে, কিন্তু আবার অনেক পেশেন্ট সেটা খাইতে পারবে না। ঠিক আছে, তার যে স্কিন ক্লিনস যদি করা হয়, যে অনেক সময় নিয়ে তার স্কিনটা ধীরে ধীরে চলে যাবে, তো এই ডিহাইড্রেশনকে আমরা বলবো সিভিয়ার ডিহাইড্রেশন। দয়া করে তোমরা এই চার্টটা নিজেদের মতো করে আবার সাজিয়ে নেবে। আমি তো আমার মতো করে বললাম, দয়া করে তোমরা তোমার নিজেদের মতো করে আবার এটা পড়ে নিবে। কারণ কি, যদি এইভাবে তুমি না পড়ো তাহলে এটা মনে থাকবে না। ঠিক আছে, এটা মনে থাকবে না, এবং ইভেন এটা কি হয়ে যাবে তোমার, অর্থাৎ ভুলে যাবে তুমি, মনে থাকবে না, ভুলে যাবে। আর হচ্ছে ট্রু ফলসের ক্ষেত্রে তখন কি হবে, প্যাচ লাগে যাবে যে কোনটা সিভিয়ার ডিহাইড্রেশনের সিমটম, কোনটা হচ্ছে তোমার নো ডিহাইড্রেশন সিমটম। এই সিমটম গুলো তোমার প্যাচ লাগে যাবে। সুতরাং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডায়রিয়া থেকে তোমাদের কোশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি। তো এখন হচ্ছে ম্যানেজমেন্টের ক্ষেত্রে, ম্যানেজমেন্টের ক্ষেত্রে খুব বেশি ট্রিটমেন্ট ওভাবে আসে নাই। তো এখান থেকে আর একটা গুরুত্বপূর্ণ কথা আছে যে দেখো, যে শুড বি অ্যাডমিটেড হসপিটাল, পেশেন্টকে হসপিটালাইজেশন করতে হবে, ফ্লুইড ডিসিট 10% অফ বডি ওয়েটের হিসাব করে, অর্থাৎ 10% বডি ওয়েটের হিসেবে কলেরা স্যালাইন দিতে হবে, রিঙ্গার সিলেক্টেড বা হার্সাল সলিউশন কলেরা স্যালাইন দিতে হবে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে সবার জন্য, দেখো এটা আমাদের, আমরা বাচ্চাকে স্যালাইন অনেক সময় এটা আমরা নিজেরাও করি, জেনে করি বা না জেনে করি, সেটা হচ্ছে বাচ্চাকে যখন স্যালাইন দেওয়া হয় তখন কি হয়, যে এটা ল্যাকটেট 6 ঘন্টার মতো বাচ্চার ক্ষেত্রে কি হবে, যেটুকু স্যালাইনের অর্ডার থাকবে, 300 ml থাক বা 500 ml থাক, সেটা 6 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। ইনফেন্ট, ইনফেন্ট কাকে বলবো আমরা, 1 বছরের কম বাচ্চাকে আমরা ইনফেন্ট বলবো। তাহলে 1 বছরের কম বাচ্চার ক্ষেত্রে তখন আমরা কি করব, এটা 6 ঘন্টা যেটুকু স্যালাইনের অর্ডার থাকবে সেটা আমি 6 ঘন্টার মধ্যে শেষ করব। তো এখন আরেকটা বাচ্চাকে যদি সেটা চিলড্রেন হয়, তাহলে সেটাকে আমরা 3 ঘন্টার মধ্যে শেষ করব। তো স্পেশাল কথাটা নিজেদের বাচ্চা কাচ্চার জন্য দরকার, তোমরা এই বিষয়টা মাথায় রাখবে। ঠিক আছে, শুধুমাত্র অর্ডার ফলো করবে বা পেশেন্টকে স্যালাইন লাগিয়ে দিয়ে এর উপরে নির্ভর করবে না। তো এই বিষয়ে তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার স্যালাইনটা 6 ঘন্টা অথবা 3 ঘন্টার মধ্যে শেষ হচ্ছে কিনা। আর বড়দের ক্ষেত্রে এটা কোনো ডায়রিয়ার ক্ষেত্রে কোনো ড্রপ মেইনটেইন নাই, ওর দ্রুত কারেকশন করতে হবে। ঠিক আছে, দ্রুত ডিহাইড্রেশন কারেকশন করতে হবে, তারপর ড্রপের চিন্তা। তো এটা হচ্ছে মেইন, ইনফ্যান্টের 1 বছর করতে 1 ঘন্টা কি হবে, 5 ঘন্টায় দিতে হবে। প্রথমত ফার্স্ট গিভেন দিতে হবে 30-30 ml করে, তারপর 70 ml করে, এভাবে মেইনটেইন করতে হবে। তো এত ডোজ ক্যালকুলেট আমাদের এখন পর্যন্ত আসে নাই, কখনোই আসে নাই, আর এটা আমাদের কাছ থেকে জানতেও চাওয়া হয় না। তো আমাদের কাছে জানতে চাওয়া হয় এ আর কি, সিমটম অফ ডায়রিয়া, কজেস অফ ডায়রিয়া, তারপর টাইপ টাইপ অফ ডায়রিয়া, হ্যাঁ কত, আবার ডায়রিয়া তোমার আরেকটা কারণ হিসেবে থাকতে পারে যে টাইপ অ্যাসেসমেন্ট অফ ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন কি, ডায়রিয়া কি থাকবে, ক্রনিক অ্যাকুট ডায়রিয়া এবং ক্রনিক ডায়রিয়া। আবার তোমার ডিহাইড্রেশনের টাইপ কিভাবে থাকতে পারে সেটা দেখো, নো ডিহাইড্রেশন, সাম ডিহাইড্রেশন, সিভিয়ার ডিহাইড্রেশন, এটাও পরীক্ষা ছিল টাইপ অফ ডিহাইড্রেশন।
ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় ছিল, এই কোশ্চেনটা এই অপশনগুলো দিয়েই পরীক্ষায় ছিল। সুতরাং কোথায় কোথায় কি হচ্ছে তোমরা একটু খেয়াল করিও, ওই বিষয়গুলো ফোকাস করতে হবে, তাহলে ইনশাল্লাহ আমরা আশা করি ভালো করতে পারবো। এরপর আসি আমরা পেপটিক আলসার ডিজিজ। ঠিক আছে, পিওডি, পেপটিক আলসার ডিজিজ হচ্ছে গ্যাস্ট্রিক আলসার, কমনলি ইল্টারডি বয়স্কদের ক্ষেত্রে হয়। আর হচ্ছে ডিউডেনাল আলসার, মোস্ট কমনলি ওমেন অ্যান্ড ইয়ং অ্যাডাল্টদের জন্য ডিউডেনাল আলসার হয়। এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে গ্যাস্ট্রিক আলসার কার হয়, ডিউডেনাল আলসার কার হয়, অনেকবার পরীক্ষায় আসছে। ঠিক আছে, অনেকবার পরীক্ষায় আসছে, 3 বার 4 বার এটা রিপিটেড হচ্ছে। পেপটিক আলসার ডিজিজ কাদের বেশি হয়, অপশনটা তোমরা খেয়াল করিও। পাশাপাশি আমরা ক্লিনিক্যাল ফিচার এত কিছু দরকার নেই, আমরা কি কি হবে এটা কি কি তোমরা একবার রিডিং করতে পারো। তো আমাদের মেইন আছে ম্যানেজমেন্ট, কারণ কি হচ্ছে এটা গ্যাস্ট্রিক আলসার হয়। তো আমাদের মেইন ম্যানেজমেন্ট কি হচ্ছে পারে, দেখো সেটা হচ্ছে মেডিকেশন, যদি পিপিআই অর্থাৎ প্রোটন পাম্প ইনহিবিটর, আমরা কি জানি ফার্মাকোলজিতে পড়েছি যে ওমিপ্রাজল, তারপর প্যান্টোপ্রাজল, ইসমিপ্রাজল, যতগুলো জল আছে সবগুলো আছে, পাশাপাশি অ্যান্টাসিড আছে এবং H2 রিসেপ্টর আছে। কি কি H2 রিসেপ্টর কি হচ্ছে, অ্যান্টাসিড, পাশাপাশি র্যানিটিডিন, ফ্যামোটিডিন, এগুলো এগুলোতে ট্রিটমেন্ট করতে হবে। পাশাপাশি সার্জিক্যাল যে থাকবে পেপটিক আলসার ডিজিজে কি হয়, এটাকে একটু সার্জারি করতে হয়, এটা হচ্ছে ভ্যাগোটমি আর হচ্ছে স্পাইলোরোপ্লাস্টি। তো তোমরা ভ্যাগোটমি কি জানো, এটা কি করা হয়? ভ্যাগোটমি হচ্ছে পেশেন্টের আমাদের পেটের যে স্টমাকের নার্ভ সাপ্লাই আছে, এই ভ্যাগোটমি এর নার্ভ গুলোকে সিজেশন করে দেওয়া হয়, অর্থাৎ নার্ভ গুলোকে কেটে দেওয়া হয়। তাহলে কি হয়, আমাদের অতি দ্রুত স্টিমুলেট। আর পেপটিক আলসার কেন হয় দ্রুত, কি কারণটা হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্রেশন বেড়ে যায় এবং ব্যাকটেরিয়ার আক্রান্ত করে। তাহলে এই ক্ষেত্রে আমরা এটা ভ্যাগোটমি করলে তাহলে দেখা যাবে যে দ্রুত ঠিক হয়ে আসে। আর পাইলোরোপ্লাস্টি করা হয়, সেটা হচ্ছে পাইলোরাস পার্টে সেটাকে একটা ড্রেনেজ করে দেওয়া হয়, যাতে এখানে গ্যাস্ট্রিক স্টমাক কম জমে থাকে, অল্প সময় ইন্টেস্টাইনে চলে যায় এবং দ্রুত হিলিং হতে পারে। তো কমপ্লিকেশন কি কি হতে পারে, হিমোরেজ হতে পারে, পারফোরেশন হতে পারে, অবস্ট্রাকশন হতে পারে। এই কারণে ডায়েটরি খাবার দাবার একটু মডিফাই করতে হবে, ভাজা পোড়া কিছু খাওয়া যাবে না। এবং পাশাপাশি স্ট্রেস রিডিউশন, স্ট্রেস অর্থাৎ তার চিন্তা মুক্ত থাকতে হবে। স্ট্রেস রিডিউশন হলে গ্যাস্ট্রিক সিক্রেশন বেড়ে যায়, আর গ্যাস্ট্রিক সিক্রেশন বেড়ে গেলে এটা সমস্যা আরো দ্রুত হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে পিইউডির বেশি পরিবর্তন। পিইউডি এবং থেকে একটু কারণ জানতে চাওয়া হয়েছিল কি কি কারণে পিইডি হয়, এজন্য এটা বেশি একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, তোমরা জেনে রাখো কার কার কোনটা হয় বেশ আকারে আসতে পারে। তো এটার তোমাদের জন্য খুব একটা বেশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট নয়। এবার আমরা আসি ম্যালেরিয়া, তোমাদের জন্য ম্যালেরিয়া একটা কমন ইম্পর্টেন্ট বিষয়। সেটা হচ্ছে আমাদের ম্যালেরিয়া। ম্যালেরিয়া হচ্ছে কার্পেট প্লাজমোডিয়াম স্পিসিস, প্লাজমোডিয়াম স্পিসিসের মাধ্যমে কয়েকটা প্রজাতি আছে, সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, এই নামগুলো দেখো এখানে আছে। তারপর প্লাজমোডিয়াম, এই 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 কয়েকটা আমাদের বেশি পরিচিত। ঠিক আছে, প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম, তারপর তোমার প্লাজমোডিয়াম ভাইবাক্স, প্লাজমোডিয়াম ওভেল এবং প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম রেগুলিস, এই কয়েকটা বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ। এই সব কারণেই ম্যালেরিয়া হয়। আর কার মাধ্যমে ছড়ায়, ফিমেল অ্যানোফেলিস মসকুইটো, অনেকবার প্যাচ লাগাই যাবে, এডিস মশা, এডিস মশার মাধ্যমে ডেঙ্গু ছড়ায়। আর হচ্ছে তোমার এই অ্যানোফিলিস মশার মাধ্যমে কি হয়, মসকুইটো, এটা হচ্ছে ম্যালেরিয়া হয়। ঠিক আছে, এটা হচ্ছে দুইটা সাইকেল থাকে, দুইটা, একটা হচ্ছে মশার পেটে, আর একটা হচ্ছে মানুষের শরীরে, অর্থাৎ হেপাটোসাইট লিভারে, এটা প্যাথোফিজিক্যালি হয়। প্যারাসাইট ইন্টার দ্য ব্লাড স্ট্রিম ইনটু দ্য লিভার সেল অ্যান্ড মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, দেখা যায় এটা দুইটা স্টেপ লাগে, অর্থাৎ প্রথম মানুষের ব্লাড স্ট্রিমে থাকে, ব্লাড স্ট্রিমে থাকার পরে অর্থাৎ আমার শরীর থেকে কিন্তু সরাসরি তোমার শরীরেও যদি ম্যালেরিয়া কিন্তু পার হবে না, একমাত্র মশার মাধ্যমে এটা পার হইতে হবে। কারণ এটার জীবনচক্র সম্পূর্ণ করতে দুইটা হোস্টের প্রয়োজন হয়, একটা মানুষের প্রয়োজন হয় আর একটা মশার প্রয়োজন হয়। মশা ছাড়া ম্যালেরিয়া পার হইতে পারে না, এটা টু হোস্ট লাগে। একটা সেটা হচ্ছে মানুষের প্রথমে ব্লাড স্ট্রিমে থাকে, ব্লাড স্ট্রিম থেকে মশা যখন রক্ত খায়, ওই মশার পেটে ওই ডিমটা যায়, মশার পেটে যেয়ে সেটা পরিপূর্ণ হওয়ার পরে এই পুনরায় এবার মানুষের শরীরে যখন এটা প্রবেশ করে, তখন এটা লিভার সেলে গিয়ে আক্রান্ত করে মানুষের ম্যালেরিয়া সৃষ্টি করে। এটা ম্যালেরিয়া যেমন তোমরা পড়ে আসছো, তো আবার একটু দেখিও, তো এখন তার বিস্তারিত আমরা পড়বো না, কারণটা শুধু পড়বো। ঠিক আছে, রিলিজ প্যারাসাইটিক ইনফেকশন, রেড ব্লাড সেল কাসিং সাইকেল, রাপচার অফ দ্য ফিভার। ঠিক আছে, এইটা হচ্ছে মেইন কাজে, সিভিয়ার কাজ ইনভলভ সেরিব্রাল ম্যালেরিয়া, মাল্টিপল অর্গান ফেইলিওর। ঠিক আছে, এটা হচ্ছে
সেরিব্রাল যে ম্যালেরিয়া যেটা হয়, সেরিব্রাল আক্রমণ করে, এটা মাল্টিপ্লাই অর্গান ফেইলিওর করে, এটা মাল্টি অর্গান ফেল করে দেয় এবং খুব ভেরি ভেরি ডেঞ্জারাস। তো এখানে আমরা দিছি এর নিচে কারণটা আছে। তারপরে আমরা দেখি এই যে দেখো এখানে প্লাজমোডিয়াম ফেলচিপেরাম, এটা এটা আবার পরীক্ষায় তোমাদের আসে, হুইচ ম্যালেরিয়া ইজ ভেরি সিভিয়াস অথবা ভেরি ডেঞ্জারাস, এটা নিয়ে পরীক্ষায় আসছিল একবার। তো আবার পুনরায় ঘুরে ফিরে আসতে পারে। তো ম্যালেরিয়া প্লাজমোডিয়াম ফেলচিপেরাম স্পেসিস যেটা আছে, সেটা হচ্ছে মোস্ট লাইফ থ্রেটিং ম্যালেরিয়া স্পেসিস ডিউ টু র্যাপিড মাল্টিপ্লিকেশন সেরিবাল ইনভলভমেন্ট ইন ড্রাগ রেসিস্টেন্ট। তো এটা হচ্ছে কি করে তোমার দ্রুত বিস্তার করতে পারে, মানে বেশি হয়ে যায়, এবং সেরিবাল ইনভলভমেন্ট, সেরিবালে তোমার আক্রান্ত হয়। পাশাপাশি এটা কি হয় যে ড্রাগ রেসিস্টেন্স করে। এই সব কারণে কি দেখা যায় যে তোমার এটা বেশি সিরিয়াস এবং লাইফ থ্রেটিং কন্ডিশনে চলে যায়। তো আরেকটা আমরা যেটা সাইন সিমটমটা আমরা কি দেখবো, সাইন সিমটমটা হচ্ছে এটা ফিভার আসবে, সিলি সোয়েটিং হবে, হেডেক, মাসেল পেইন, ফ্যাটিক, নাউসিয়া, ভমিটিং, ডায়রিয়া, সিভিয়ার কেস হবে। যদি সিভিয়ার কেসে যখন পেশেন্ট চলে যাবে তখন আবার কি হবে, যে কনফিউশন পেশেন্ট থাকতে পারে, সিজার হতে পারে, অ্যানিমিয়া থাকতে পারে, জন্ডিস থাকতে পারে। তো এগুলো হচ্ছে মেইন সিমটম। তো মেইন সবচেয়ে সিমটম হবে হেডেক, মাসেল পেইন, এইগুলো রাখবে, পাশাপাশি ফিভার উইথ চিলিস, এই কাঁপুনি দিয়ে জ্বর আসবে। তো কাঁপুনি দিয়ে জ্বর চিকনগুনিতেও আসে, ডেঙ্গুতেও আসে, সুতরাং এই বিষয়টা তোমরা একটু নিজেদের মতো করে সাজিয়ে নেবে। আর গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো হেডলাইন করে দেওয়া হয় এগুলো অবশ্যই তোমরা মনে রাখবে, কারণ কিছু কিছু বেসিক জিনিস আছে যেটা সবার কাছ থেকে জানতে চাওয়া হয়। তো তোমাকে এই বেসিক জিনিসটা ভুলে যাওয়া যাবে না। নার্সিং প্রবলেম কি হচ্ছে, প্রবাবল আমরা কি করব, হাইপার থার্মেরিয়া হবে, তারপরে ফ্যাটিক উইকনেস থাকবে, রিস্ক ডিহাইড্রেশন থাকবে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে, রিস্ক ফর ইম্পায়ারমেন্ট সেরিব্রাল ফাংশন। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের আমরা নার্সিং ডায়াগনোসিস যেটা করবো সেগুলো আমরা এগুলো দেখতে পাবো। তো আমাদের এখানে গুরুত্বপূর্ণ বিষয় যে ম্যালেরিয়া স্পেসিস কি কি, মানে সাইন সিমটম গুলো কি কি হয়, আর কার মাধ্যমে ট্রান্সফার হয়, এটা ব্লাড স্ট্রিমে যায়, লিভার সাইটে মাল্টিপ্লাস করে, এবং কোনটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ট্রিটমেন্ট হচ্ছে ম্যালেরিয়া। আমরা ফার্মাকোলজি করেছি যে ম্যালেরিয়াল ড্রাগ যেগুলো আছে, ম্যালেরিয়াল ড্রাগ, সেই ম্যালেরিয়াল ড্রাগ গুলো অ্যাড করতে হবে এর সঙ্গে। তো ওটা আমাদের আমাদের ফার্মাকোলজিক্যাল সাইটে। ঠিক আছে, এখানে ম্যালেরিয়াল ড্রাগ গুলো কি কি সেই লিস্ট আকারে আছে, তোমরা দেখতে পারবে, অবশ্যই আছে, দেখে নেবে ওখান থেকে যে কি কি মেডিসিন আছে আর কি কি ট্রিটমেন্ট করা হয়, এইটা। তো এরপরে আমরা আসি টাইফয়েড ফিভার। তো সালমোনেলা টাইফি দ্বারা হয়, কারণ কি, মেইন কারণ হচ্ছে সালমোনেলা টাইফি, এটা থ্রো কন্টামিনেটেড ফুড অফ ওয়াটার। তো এইভাবে বিভিন্ন ভাবে ঘুরিয়ে ফিরে আসতে পারে যে কোন জ্বর কন্টামিনেটেড ফুডের মাধ্যমে আসে, সেটা হচ্ছে টাইফয়েড। তো টাইফয়েড আমরা এখান থেকে দুটা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ম্যালেরিয়াল টাইফি, এটা কি কারণে হয়ে থাকে, পাশাপাশি হচ্ছে এটা আমাদের কন্টামিনেটেড ফুডের মাধ্যমে হয়ে থাকে। তো সাইন সিমটম কি হবে, ঠিক আছে, সাস্টেইন হাই ফিভার, খুব বেশি জ্বর থাকবে, তারপর তোমার অ্যাবডোমিনাল পেইন থাকবে, কনস্টিপেশন থাকবে, অথবা ডায়রিয়া থাকতে পারে। ঠিক কালার স্পট ট্রাঙ্ক, ঠিক আছে, রোজ কালার স্পট অন দা ট্রাঙ্ক, জিহ্বাতে কি ছোপ ছোপ গোল দাগ পড়বে, উইকনেস, লস অফ অ্যাপিটাইট, হেডেক, এই সবগুলো থাকবে। এটা হচ্ছে সাইন সিমটম আমরা করবো। ক্লাসিক প্রবাবল রিস্ক, এটা বিস্তারিত নয় তবে গুরুত্বপূর্ণ, এখান থেকে জানবে। তারপর তোমার এই ব্যাকটেরিয়া ইন্টারমিডিয়েট ইনভলভ, entire blood stream affected multiple organ, chronic case should be bacterial via feces। ঠিক আছে, তারপরে তোমার এই যে এটা যদি স্টুল পরীক্ষা করা করা হয় তাহলে অনেক সময় এটা ব্যাকটেরিয়া ফিসেসে পাওয়া যাবে। ঠিক আছে, এখান থেকে আমরা দেখতে পারি যে টাইফয়েড ফিভার হয়েছে কিনা। তো এখানে এই পর্যন্ত তোমরা যে একটু দেখে নেবে। পাশাপাশি আমরা আরেকটা পড়বো লেপ্রোসি। ঠিক আছে, হ্যানসেন ডিজিজ, এটাই কিন্তু একটা তোমাদের একটা এমসিকিউ, যে লেপ্রোসি কি ডিজিজ, অনেকগুলো ডিজিজ থাকতে পারে। হ্যানসন ডিজিজ কাকে বলা হয়, লেপ্রোসিকে। এই হেডলাইনটাই কিন্তু আমাদের কোশ্চেন আকারে আসে পরীক্ষাতে, প্রশ্ন আকারে আসে, তোমরা এটা জেনে রাখবে। ইটিওলজি হয় কাজ পায় মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্টি, মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্টির মাধ্যমে হয়। আমাদের দুইটা মাইক্রোব্যাকটেরিয়াম আছে, তোমাদেরকে মনে আছে এই দুইটা মাইক্রোব্যাকটেরিয়াম কি, একটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস আর একটা মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি, দুইটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম। এই দুইটার কারণে দুইটা হয়ে থাকে, একটা হয় টিউবারকুলোসিসের জন্য টিবি, যক্ষা রোগ, আর হচ্ছে লেপ্রি বা কুষ্ঠ রোগ হয়ে থাকে, ট্রান্সমিটেড ভাই রেসপিরেটরি ড্রপলেট, প্রলং স্কিন কন্ট্রাক্ট। ঠিক আছে, এদের যদি একজন
কারণ এটা হচ্ছে একটা তোমার ছোঁয়াচে রোগ, ঠিক আছে? লেপ্রি কিন্তু একটা ছোঁয়াচে রোগ। কারণ এটা নিয়ে আমরা যেমন দেখো যক্ষ্মার জন্য আমরা যত সচেতন, লেপ্রির জন্য কিন্তু এত সচেতন নই। আহ যক্ষ্মা এক বাড়িতে হলে গোটা এলাকা জানে যে অমুকের যক্ষ্মা হয়েছে, ওই পাশে কিন্তু যাওয়া যাবে না। ঠিক একই রকম কন্ডিশন, সিরিয়াস কন্ডিশন হচ্ছে তোমার লেপ্রি। যদি কেউ লেপ্রি আশেপাশে যদি যক্ষ্মা, একটা কথা আছে যে যারা হচ্ছে যক্ষ্মা ট্রিটমেন্ট করায়, যে যক্ষ্মা যদি কোনো বাড়িতে ধরা পড়ে তাহলে আশেপাশে 40 বাড়ি পর্যন্ত সবাইকে সেটা ফলো আপ রাখতে হবে। এটা হচ্ছে আর কি কথা তাদের চিকিৎসা ক্ষেত্রে। তার মানে কি এক পাড়ায় দেখা দিলে পুরো পাড়ায় কি এটা করতে হবে, কারণ যেহেতু এটা ড্রপলেট প্রিকশন, যে ওই আক্রান্ত ব্যক্তি যেখানে যেখানে হাঁটা চলাফেরা করবে, যেখানে যেখানে তারা ড্রপলেট হয়ে যাবে, সেটা কোনো মানুষের শরীরে আবার আটকে গেলে সেখান থেকে আবার এটা ধীরে ধীরে ছড়াবে, অর্থাৎ সবার হইতে পারে। সুতরাং এটা যক্ষ্মার মতোই খুবই ডেঞ্জারাস। ঠিক একই রকম যক্ষ্মাকে আমরা যত ভয় পাই, সেটার জন্য যত কেয়ার নেই, লেপ্রির জন্য ঠিক একই রকম কেয়ার নিতে হবে। তো এটাই হচ্ছে, দুইটাই মাইক্রোব্যাকটেরিয়াম হয়। আর তোমরা হসপিটালের এরিয়াগুলোতে দেখবা ডট কর্নার, অর্থাৎ ডট থেরাপি দেওয়া হয়, একটা নির্দিষ্ট দিন পর্যন্ত ঔষধ খেতে হয় একটা রুটিনলি। এটাকে ডট থেরাপি বলা হয়। সেটা হচ্ছে ডট থেরাপি কাকে কাকে দেওয়া হয়, একটা হচ্ছে টিউবারকুলোসিস আর একটা লেপ্রি। ডটস কর্নার তোমরা যারা উপজেলাতে দেখেছো তখন দেখবা উপজেলা বা সদর হসপিটালে সেখানে ডট কর্নার নামে আছে, সেখানে লেপ্রি এবং এই যে টিউবারকুলোসিসের কাজ করা হয়, সেখানে ডট কর্নার লেখা থাকে। তো তোমরা আরেকটা পরীক্ষা, এটা পরীক্ষায় একবার ছিল হয়েছে না, কাকে ডট থেরাপি দেওয়া হয়, লেপ্রি এবং টিউবারকুলোসিস, এটাকে ডট থেরাপি দেওয়া হয়। তোমরা মনে রাখবে কথাগুলো, তোমাদের পরীক্ষায় বিভিন্ন ভাবে আসছে। আমি যে কথাগুলো বলতেছি এগুলো বিভিন্ন ভাবে তোমাদের পরীক্ষায় আসছে। তো এখানে কি হয়, ক্রনিক ডিজিজ অ্যাফেক্টিং স্কিন, তারপরে পেরিফেরাল নার্ভ, মাসেল অফ দ্য আপার রেসপিরেটরি ট্র্যাক্ট অ্যান্ড আইস, এই এরিয়াগুলোতে সবচেয়ে বেশি হয়। কোন কোন এরিয়াতে লেপ্রি বেশি হয় দেখো। এটা কিন্তু এই লাইনটা কিন্তু পুরোটাই একটা কোশ্চেন, পুরোটাই একটা ট্রু ফলস কোশ্চেন। দেখো, ডিজিজ অ্যাফেক্টেড স্কিন, স্কিনে হবে, পেরিফেরাল নার্ভ আক্রান্ত হবে, তারপরে কি হবে, মিউকোসা অফ দ্য আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, এবং পাশাপাশি কি হবে, আইস, এই সব এলাকা আক্রান্ত হয়ে থাকে। তো সুতরাং ওই লাইনটা পড়বা। ইমিউন রেসপন্স ডিটারমাইন্স দ্য সেন্সিটিভিটি। সাইন সিমটম কি থাকবে, স্কিন লেশন থাকবে উইথ লস অফ সেন্সেশন, স্কিনে তোমাদের লেশন থাকবে, অর্থাৎ কোনো একটা জায়গা সাদা হয়ে যাবে বা ডিসকালার হয়ে যাবে, এবং সেখানে সেন্সেশন থাকবে না। এটাই সবচেয়ে বড় কারণ। ঠিক আছে, লেপ্টির সবচেয়ে বড় মেজর সিমটম বেস্ট আকারে আসুক, প্রুপলস আকারে আসুক, এই একটা লাইনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। থিকনেস নার্ভ, মাসেল উইকনেস, এখানে কি হবে, নার্ভ এরিয়াটা থিকনেস হয়ে যাবে, মাসেলটা উইকনেস হয়ে যাবে। নামলেস আলসার, তারপরে আলসার অন এক্সট্রিমিটি, ঠিক আছে, এ নামলেস থাকবে, পাশাপাশি এক্সট্রিমিটিতে আলসার থাকবে। তো এটাই হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জানার বিষয় এখান থেকে। তো বাকিগুলো ইন্টারভেনশন এখন পর্যন্ত আসে নাই। তো আমাদের যে প্রিকিউশন কি কি নিতে হবে, প্রিকিউশন নিতে হবে, ট্রিটমেন্ট করতে হবে রেগুলার, দৃষ্টি পরিষ্কার পানি দিয়ে ধুতে হবে, এই অনেকগুলো প্রেসক্রাইবের মেডিসিন আছে। সুতরাং আমাদের যেটা পড়া দরকার সেটা আমরা গুরুত্ব সহকারে পড়বো ইনশাল্লাহ। তো এবার আমরা আসি, আমার আরেকটা আছে ডেঙ্গু ফিভার। তো আমরা জানি মাঝে মধ্যে এই যে বর্ষাকাল চলে আসছে, সারা দেশে আবার ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাবে। কারণ আবার একটা আছে, যে একটা পরীক্ষা আসছিল যে কোন সিজনে ডেঙ্গু বেড়ে যায়, সেটা হচ্ছে বর্ষা মৌসুমে। তোমরা জেনে রাখবে, এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। ইভেন চাকরির পরীক্ষাটাই অনেকবার আসে যে কোন সময়ে মস্কিটো বেড়ে যায়। বিসিএস পরীক্ষাতে এটা এসেছিল যে কোন সময় এটা আমাদের ডেঙ্গু ফিভার বেড়ে যায়, সেটা হচ্ছে বর্ষাকালে। এটা ডেঙ্গু ভাইরাস কি হয়, যে এটা তোমার এডিস ইজিপ্টি এ মশার মাধ্যমে ছড়ায়। তারপরে মস্কিটো এডিস, অর্থাৎ এডিস মশার মাধ্যমে হয়ে থাকে। দুইটা স্পেসিসের মাধ্যমে এটা ছড়ায়, ঠিক আছে। অ্যাবোপিটাস আর ইজিপ্টি দুইটা স্পেসিসের মাধ্যমে এটা ছড়ায়। তারপর এটা কি হয়, ভাইরাস মাল্টিপ্লাইস ইমিউনি সেল রিডিং ক্যাপিলারিস লিকেজ প্লেটলেটস ডিস্ট্রাকশন অ্যান্ড পটেনশিয়াল হিমোরেজ কমপ্লিকেশন। তো আমরা কি করি, ডেঙ্গু ফিভার হলে কি হয়, আমাদের লিকেজ হয়ে যায়, ক্যাপিলারি লিকেজ হয়, প্লেটলেট ডিস্ট্রাকশন, প্লেটলেট পরিমাণ কমে যায়। তো অপরদিকে আবার আসে যে কোন ফিভার হলে প্লেটলেট কমে যায়, সেটা হচ্ছে ডেঙ্গু ফিভার। তা ডেঙ্গু ফিভারের সিভিয়ার কন্ডিশন হচ্ছে সেটা, যে আমাদের প্লেটলেট কমে যায়, প্লেটলেট কারণে ডেঙ্গু আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার কমে যায়, এবং ব্লাডের যে প্লেটলেট কি করে, আমাদের ব্লাড ক্লটিং এ সহযোগিতা করে। সুতরাং আমাদের অল্প কিছু ইনজুরি হলেই গাম ব্লিডিং দ্রুত হয়ে থাকে, অর্থাৎ তার কোন একটা ব্লিডিং বেশি হয়, তার ব্লিডিং কন্ট্রোল হয় না, যার কারণে সে দ্রুত পেশেন্ট ডিটোরিয়েট করে যায়। সাডেন হাই ফিভার, হঠাৎ করে বেশি হবে জ্বর, সিভিয়ার হেডেক থাকবে,
তারপরে রেট্রো অরবিটাল পেইন থাকবে, অর্থাৎ চোখের কোটরে ব্যথা থাকবে। এটাকে একটা বেস্ট চয়েস পরীক্ষায় আসছিল, তোমরা এই এই কথাটাই আসছিল, ঠিক আছে? যে কোন ফিভারে চোখ ব্যথা করে, ঠিক আছে? কোন ফিভারে চোখ ব্যথা করে সেটা হচ্ছে যে ডেঙ্গু ফিভারে রেট্রো অরবিটাল পেইন। অরবিটাল ক্যাভিটি কি হয়? অরবিটাল ক্যাভিটি মানে কি? অরবিট, চোখের চোখের কটরকে আমরা কি বলি? অরবিট বলি। সে অরবিটাল ক্যাভিটি পেইন করে, অর্থাৎ চোখের পিছনে ব্যথা হবে, সেটা ডেঙ্গু ফিভার। এই স্পেশাল পয়েন্ট। র্যাশ, জয়েন্ট, হেডেক, মাসেল পেইন, ঠিক আছে? এই যে জয়েন্ট এবং হেডেক মাসেল পেইন থাকবে, ব্লিডিং টেন্ডেন্সি থাকবে, গাম ব্লিডিং বেশি হবে সিভিয়ার কেসেস, ঠিক আছে? ডেঙ্গু হিমোরেজিক ফিভার হলে তাহলে সেখানে ব্লিডিং টেন্ডেন্সি খুব বেশি থাকে। তার নার্সিং প্রবলেম কি হবে? নার্সিং প্রবলেম থাকবে হচ্ছে যে আমাদের রিক্স ব্লিডিং থাকবে, পাশাপাশি হাইপোথার্মিয়া থাকবে, রিক্স ডিহাইড্রেশন থাকবে। তো আমরা এই বিষয়গুলো করব। অপরদিকে আমাদের পাশাপাশি আছে আছে চিকনগুনিয়া। চিকনগুনিয়াও আমাদের একবার খুব বেশি অ্যাটাক হয়েছিল, এখন চিকনগুনিয়া বেশি কথা হয় না। পাশাপাশি কি হয়? কজ বাই চিকনগুনিয়া ভাইরাসের দ্বারা হয়ে থাকে, ট্রান্সমিটেড বাই এডিস ইজিপ্টি, অর্থাৎ যে ওই ডেঙ্গুর যে জীবাণুর মাধ্যমে, যে মশার মাধ্যমে ছড়ায়, চিকনগুনিয়া একই মশার মাধ্যমে ছড়ায়, ঠিক আছে? ঠিক আছে, এটা হচ্ছে ডেঙ্গু ভাইরাস, আর এটা তোমার হচ্ছে চিকনগুনিয়া ভাইরাস, ঠিক আছে? দুইটা শুধু পজিটিভ এজেন্ট আলাদা। প্যাথোজ ভাইরাস কাজ যে তোমার ইনফ্লামেশন জয়েন্ট অ্যান্ড মাসেল, মেইনলি জয়েন্ট পেইন করে। তোমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডেঙ্গু বসনের যে জয়েন্ট পেইন কোন জ্বরে হয়। স্পেশাল কিছু কিছু পয়েন্ট হয়, লিভার আক্রান্ত হয় ম্যালেরিয়া জ্বরে, তার সেরিবেলাল আক্রান্ত হয় ম্যালেরিয়া জ্বরে, তারপরে তোমার আমাদের প্লাটলেট আক্রান্ত হয়, পাশাপাশি কি হয় যে আমাদের ইন্টাস্টাইনের সময় কি হয়? টাইফয়েড ফিভারে ইন্টাস্টাইনাল প্রবলেম হয়। ডেঙ্গু ফিভারে কি হয়? ডেঙ্গু ফিভার হচ্ছে তোমার যে প্লাটলেট আমাদের কমে যায়। পাশাপাশি চিকুনগুনিয়ার মাধ্যমে আমাদের জয়েন্ট পেন বেশি হয়। কিছু কিছু সাইন সিমটম আছে সবার সঙ্গেই কমন। সুতরাং এই স্পেশাল পয়েন্টগুলো তোমরা খেয়াল করবে, তাহলে আমরা পরীক্ষায় ভালো করা সম্ভব। এটা পড়বে সিমটম কি থাকবে? মেইনলি সিমটম থাকবে হাই ফিভার, সিভিয়ার জয়েন্ট পেইন এবং সোয়েলিং থাকবে, র্যাশ, হেডেক, মাসেল পেইন, ফ্যাটিক এন্ড ম্যালিস। এই সবগুলো কিছু কিছু পয়েন্ট সবার সঙ্গে কমন। তো এটা হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ, এখান থেকে চিকনগুনিয়া থেকে এটা করব। মশার মাধ্যমে ছড়ায় কারণ। এরপরে বার আমরা আসি এমসিকিউ গুলো, তোমাদের বিস্তারিত আলোচনা করবো না, তোমরা এগুলো অবশ্যই পেয়ে যাবে ইনশাল্লাহ। তো পেপটিকালচার থেকে পরীক্ষা আসছিল, পেপটিকালচার আমরা আর করবো না। এটা পেপটিক গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ব্লিডিং, জিআই ব্লিডিং যেগুলো হয় সেটাকে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ব্লিডিং বা জিআই ব্লিডিং নাম আমরা জানি। তো কি কি কারণে জিআই ব্লিডিং হতে পারে, ঠিক আছে? কজেস অফ জিআই ব্লিডিং, তবে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ব্লিডিং, এই অনেকগুলো কারণ নিয়ে আসতে পারে। তো সেটা হচ্ছে পেপটিকালচার, ইসোফেগাল ভেরিকোজিস ভেইন, তারপরে গ্যাস্ট্রাইটিস, এইসব কারণ হতে পারে। তারপরে পাশাপাশি ডাইভার্টিকুলার ডিজিজ, হেমোরয়েড অথবা ক্যান্সারের কারণে হয়ে থাকে, ইনফ্লামেশন অফ দ্য বাউল ডিজিজ, ইউজ অফ তারপরে অ্যান্টিকোয়াগুলেন্ট অফ এনএসআইডি। এনএসআইডি এবং অ্যান্টিকোয়াগুলেন্ট খাইলে পাশাপাশি এদের জিআই ব্লিডিং হতে পারে। সাইন সিমটম কি হবে? হেমাটেমেসিস কি হবে? বমি আসবে, অথবা কফি গ্রাউন্ড ভমিট থাকবে, অর্থাৎ কফি কালার যে হইতে পারে কারোর কারণে, জিআই ব্লিডিং কারণে। ম্যালেনা হতে পারে, একটা হচ্ছে বমির সঙ্গে রক্ত আসতে পারে, পাশাপাশি যদি তার পায়খানার সঙ্গে রক্ত যেতে পারে, ডিজিনেস থাকবে, টেকিকার্ডিয়া, সিভিয়ার হাইন থাকবে। এটা হচ্ছে আমাদের সিমটম। তো মেজর সিমটম যেটা হচ্ছে ম্যালেনা এবং হিমাটেমেসিস, দুইটা হচ্ছে মেজর সিমটম, ঠিক আছে? তা হিমাটেমেসিস তোমার ব্যাক স্টেরিওস্কুল, তারপর ব্লাড, তোমার হিমাটোক্রেজিয়া, এই সবগুলো কারণ হতে পারে। তো হেমাটোক্রেজিয়া কখন হচ্ছে পারে? এটা হচ্ছে ব্রাইট রেড ব্লাড, ঠিক আছে? ব্লাড, এটা দুইটা নিয়ে তোমাদের কনফিউশন ছিল এইবারে, হিমাটোক্রেজিয়া এবং ম্যালেনা, এই যে দুইটা নিয়ে। তো তোমরা যেন কনফিউশন না হয়, এখানে বিস্তারিত একটু এক কথার ভিতরেই মেইন কথাটা, সারাংশটা তুলানো আছে, সেটা দেখো। ব্ল্যাক স্টেরিকালার স্টুল মানে ম্যালেনা, আর হিমাটোক্রেজিয়া মানে ব্রাইট রেড ব্লাড পার রেক্টাম। দুটাই তোমার রেক্টাল ব্লিডিং, একটা থাকবে ব্ল্যাক স্টেরিকালার স্টুলের সঙ্গে আসবে, আর একটা হচ্ছে ফ্রেশ ব্লাড আসবে, ঠিক আছে? এই দুইটা কারণেই হতে পারে। তো এটা হচ্ছে হেমাটোক্রেজিয়া, এটা ইসোফেগাল ভেরিকোজেস, বা পাশাপাশি হচ্ছে তোমার যদি ক্যান্সার থাকে, তো রেকটানে যদি কোনো সমস্যা থাকে, তো সেই ক্ষেত্রে ফ্রেশ ব্লাড চলে আসে। হুট করে দেখবা কোনো কিছু হয় নাই, পায়খানা হয়ে গেছে, তারপর এমনিতেই ফ্রেশ ব্লাড চলে আসে। অনেকেই কমপ্লেন করে যে আমার হুট করেই ব্লিডিং হচ্ছে, ফ্রেশ ব্লাড, আমার আগে থেকে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে হেমাটোক্রেজিয়া। এটা হচ্ছে মেইন আমাদের বিষয়। তো মেইন মেইন বিষয়গুলো আমি হাইলাইট করে যাচ্ছি, তোমরা দেখবে। তারপরে আমরা কি ইনফ্লামেটরি বাউল ডিজিজ, আইবিএস, অনেক পেশেন্ট আছে, সেটা আমরা জানি। এটা হচ্ছে অটো ইমিউনো রিলেটেড ইনফ্লামেটরি অফ জিআই ট্র্যাক্ট, তারপর জেনেটিক
প্রিডিসপোজিং ফ্যাক্টর থাকবে, জেনেটিক কিছু ফ্যাক্টর থাকতে পারে। তারপরে এনভায়রনমেন্টাল রিস্ক থাকতে পারে, যেমন স্মোকিং, ইনফেকশন, স্মোকিং থাকলে এই ধরনের হতে পারে। তো সাইন সিমটম কি? তোমার ডায়রিয়া হবে, ওপেন ব্লাডি থাকবে, অ্যাবডোমিনাল পেইন থাকবে, ওয়েট লস থাকবে, ফ্যাটিক থাকবে, ফিভার থাকবে, সেফলেস। আর বেশি কিছু আমরা এখান থেকে পড়বো না, কারণ এটা নিয়ে তো আমাদের বিস্তারিত এখন পর্যন্ত আসে নাই, তো আমরা বিষয়টা একটু জেনে রাখি। ঠিক আছে, আইবাস কি কারণে হয়ে থাকে এটা আমরা জেনে রাখি। তো কমপ্লিকেশন কি হতে পারে, কমপ্লিকেশনটা একটু দেখা দরকার। সেটা হচ্ছে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হতে পারে, টক্সিস মানে গানো কোলন হতে পারে, মেগা কোলন, কোলোরেক্টাল ক্যান্সার রিস্ক, জিআই ব্লিডিং থাকলে, বাউল সিনড্রোম থাকলে থাকবে। যেমন তোমার কিছু কিছু রোগী আসে কমপ্লেন করবে যে আমি এমনিতেই খাবার খেলেই ডায়রিয়া হয়, মাঝে মধ্যেই হয়। তো এই সব রোগীগুলোর যেহেতু এটা অটো ইমিউনো রিলেটেড, অটো ইমিউনো ডিজিজ, এই কারণে এটা হয়ে থাকে। বাউল অবস্ট্রাকশন, বাউল অবস্ট্রাকশন হলে কি হবে, তোমার কারণ কি হচ্ছে, মেকানিক্যাল অ্যাডিশন, টিউমার, হার্নিয়া, ভালভুলাস, এই সব কারণে কি হতে পারে, বাউল অবস্ট্রাকশন হতে পারে। অর্থাৎ জিআই অবস্ট্রাকশন, বাউল অবস্ট্রাকশন এই নামে আসতে পারে। তো কারণগুলো হচ্ছে এই কয়েকটা কারণ আমরা দেখলাম। পাশাপাশি ফাংশন হিসেবে পাইলো প্যারালাইটিক আইলিয়াস, প্যারালাইটিক আইলিয়াস কারণে এটাও হতে পারে, বাউল অবস্ট্রাকশন হতে পারে। সাইন সিমটম কি হতে পারে, বাউল অবস্ট্রাকশন হতে অ্যাবডোমিনাল পেইন হবে, অ্যাবডোমিনাল পেইন হবে, ব্লোটিং অ্যান্ড ডিস্টেনশন, খুব বেশি পেইন হবে এবং ডিস্টেনশন থাকবে, নাউসিয়া ভমিটিং থাকবে। তারপরে তোমার নাউসিয়া ভমিটিং থাকবে, মে কন্টেইন ফিকাল ম্যাটার। পাশাপাশি নাউসিয়া ভমিটিং এর সঙ্গে আমরা মাঝে মধ্যে ফিকাল ম্যাটারও পাইতে পারি আমরা। অ্যাবসেন্স অফ দ্য বাউল মুভমেন্ট অর ফ্লাটাস। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বাউল অবস্ট্রাকশন যদি থাকবে, তাহলে তখন কি হবে, বাউল মুভমেন্ট থাকবে না, বা ফ্লাটাস, তার ফ্লাটাস পাস হবে না। ঠিক আছে, হাই পিচ অর অ্যাবসেন্ট বাউল সাউন্ড, আমরা যদি দেখি তাহলে আমরা বাউল সাউন্ড পাবো না। এটা হচ্ছে মেইন অ্যাবডোমিনাল অবস্ট্রাকশন বা যে অবস্ট্রাকশনের মেইন কজেস। প্রবলেম কি হবে, রিস্ক অফ পারফোরেশন হতে পারে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে, রিস্ক ফর সেপসিস হতে পারে। কমপ্লিকেশন কি হতে পারে, তারপরে পেরিটোনাইটিস হতে পারে, পারফোরেশন হতে পারে, সেপসিস হতে পারে, ইসকেমিক বাউল হতে পারে। এই গুরুত্ব, এইটা এখানকার এই দুইটা অংশ কিন্তু গুরুত্বপূর্ণ, বাউল অবস্ট্রাকশন বা তোমার আরেকটা এই বিষয় হতে পারে। তো আমরা এই পর্যন্তই ইনশাল্লাহ আজকে পড়াশোনা করব। ইন্টেস্টাইনাল পারফোরেশন আমরা পরের দিন পড়বো। আর তোমরা দয়া করে যেটুকু পড়া দেওয়া হয়, দয়া করে তোমরা এগুলো শেষ করবে। ঠিক আছে, দয়া করে এগুলো শেষ করবে, আর এগুলোর পরীক্ষা নেওয়া হবে ইনশাল্লাহ। আহ ধন্যবাদ, সবাই ভালো থেকো। কারো কোনো কোশ্চেন থাকলে গ্রুপে এসএমএস করবে, আমরা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।